হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, যদি হঠাৎ জানতে পারো সবকিছু শেষ হতে চলেছে আর শুধু তুমি আর তোমার শিক্ষকই বেঁচে আছো, তাহলে কি করবে? আজকের গল্পটা কিছুটা এমনই, যার শুরুতেই আমরা হার্ডি নামের একটি ছেলেকে দেখি। সে বার্সেলোনায় থাকে এবং একটি গ্যারেজে কাজ করে। তখনই রেডিওতে খবর আসে যে পৃথিবীর তাপমাত্রা দ্রুত টিজি গতিতে বাড়ছে। সবাই সাবধান থাকতে শুরু করে। এমন সময় তার বস টনি সেখানে আসে। সে রেডিও বন্ধ করে বলে, এসব বাজে কথা। আসলে পৃথিবীতে ভিন গ্রহের প্রাণীরা দখল নিতে চলেছে আর আমরা সবাই তাদের দাস হয়ে থাকবো। অন্যদিকে আমাদের গল্পের দ্বিতীয় প্রধান চরিত্র হলো এলিনা। এই মুহূর্তে সে তার বাবার সাথে দেখা করে তাকে চমকে দিতে চায়। আলিনার বাবা একজন গবেষক এবং তিনি তার গবেষণার জন্য একটি গুহার ভিতরে আছেন। আলিনা সেখানে পৌঁছে অবাক হয় গুহার তাপমাত্রা অনুভব করে, কারণ বাইরের তুলনায় সেখানে অনেক বেশি ঠান্ডা ছিল। তখনই তার বাবা ডারা বলেন যে প্রকৃতি আমাদের কাছ থেকে বদলা নিচ্ছে। যদি আমরা সবকিছু ঠিক না করি তবে খুব দ্রুত সব শেষ হয়ে যাবে। আলিনা তার বাবার সমস্ত কথা ফোনে রেকর্ড করে এবং তাকে যা জানেন সব বলে যেতে বলে। বাবার সাথে দেখা করার পর সে তার ইংরেজি ছাত্র হার্ডির সাথে দেখা করতে যায়। হার্ডির মায়ের সাথে দেখা করে আলিনা তার খুব প্রশংসা করে যে সে খুব দ্রুতই ইংরেজি শিখে যাবে। এমন সময় কিছু ছেলে সেখানে আসে এবং হার্ডিকে উত্ত্যক্ত করতে শুরু করে। সেদিন হার্ডির মা তাদের তাড়িয়ে দেন, কিন্তু যাওয়ার সময় তারা বলে যায় যে তারা আবার ফিরে আসবে। এদিকে ডারা তার গবেষণাপত্র নিয়ে শহরের দিকে যেতে শুরু করেন, যাতে তিনি সেখানকার বড় কর্তাদের বিষয়টি জানাতে পারেন এবং আমরা যেন দ্রুত কিছু পদক্ষেপ নিতে পারি। একদিন আমরা দেখি সেই ছেলেগুলো আবার হেনরিকে জ্বালাতন করছে, তবে এবার তারা সীমা ছাড়িয়ে যায়। তারা হেনরিকে তুলে নিয়ে পানিতে ফেলে দেয়। ঠিক তখনই পাশ দিয়ে যাচ্ছিল এলিনা, আর সে দৃশ্যটি দেখে ফেলে। সে সাথে সাথেই হেনরিকে বাঁচানোর জন্য ছুটে যায়, কিন্তু ততক্ষণে তারা হেনরিকে পানিতে ফেলে চলে গেছে। হেনরি সাঁতার জানতো না, যার কারণে সে খুব দ্রুতই গভীরের দিকে তলিয়ে যাচ্ছিল। এলিনা তাকে বাঁচানোর জন্য লাফ দেয়, সেও দ্রুত নিচের দিকে যেতে থাকে। এমন সময় আমরা উপরে কিছু অস্বাভাবিক জিনিস দেখি। সেগুলো আসলে অন্য রঙের বিদ্যুৎ ছিল, যা জ্বলন্ত অবস্থায় ছিল। সেগুলোর কিছু অংশ পানিতেও পড়ে, কিন্তু তারা দুজন যথেষ্ট নিচে ছিল বলে কোনো ক্ষতি হয়নি। যখন তারা দুজন বাইরে আসে তখন দেখে যে সেখানকার পরিবেশ পুরোপুরি পাল্টে গেছে। চারিদিকে শুধু ধ্বংসের দৃশ্য। আকাশ থেকে বিদ্যুৎ পড়ছে। তার আগে এলিনা হেনরির জ্ঞান ফেরালে তাকে নিয়ে সেখান থেকে চলে আসে। পথে হেনরি তার নিজের বাড়ি দেখতে পায়, যা পুরোপুরি পুড়ে ছাই হয়ে গেছে। আর তারই মাঝে তার মায়ের মৃতদেহ পড়েছিল, যা দেখে তার বুকটা ফেটে যায়। সে তাদের কাছে যেতে চায়, কিন্তু এলিনা তাকে থামায় এবং সেখান থেকে তাকে নিয়ে সেই গুহায় চলে যায়, যেখানে তার বাবা গবেষণা করতেন। কারণ এখানকার পরিস্থিতি ঠিক নেই, যে কোনো সময় তাদের উপর বিদ্যুৎ পড়তে পারে। সকাল হলে তারা দুজন গুহা থেকে বের হয়। এরপর এলিনা প্রথমে তার বাড়িতে যায়। তার বাড়ির কিছু জিনিসপত্র এখনো অক্ষত অবস্থায় ছিল। সে একটি সোলার চার্জার দিয়ে তার ফোনের চার্জ দেয় এবং তার বাবাকে কল করার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না, কারণ এখন হয়তো সব শেষ হয়ে গেছে। তবে হয়তো এই খারাপ আবহাওয়া শুধু কিছু জায়গাতেই হয়েছে, তাই সে হেনরিকে রেডিও চালু করতে বলে, কিন্তু সেটাও কাজ করছিল না। এবার তারা দুজন সেখান থেকে একটু দূরে শহরের কাছে আসে। হয়তো কেউ বেঁচে থাকতে পারে, কিন্তু যখন তারা এক সময়ের জমজমাট শহরের দিকে তাকায় তখন দেখে যে তা পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। চারিদিকে শুধু লাশ, গাড়ি এবং ভবনের ধ্বংসাবশেষ পড়ে আছে, যা দেখে সে বুঝতে পারে যে সে এত সময় যেটা ভাবতেছিল তা একদমই ঠিক নয়। এটি শুধুমাত্র পুরো শহর নয়, এমনকি সারা বিশ্বকেই ধ্বংস করে দিয়েছে। কিন্তু তার এখনো আশা ছিল যে কেউ না কেউ বেঁচে থাকতে পারে। তাই সে সেখানে পড়ে থাকা একটি স্কুটারে করে কিছুটা দূরে চলে যায়, কিন্তু কিছুটা এগিয়েই তার স্কুটারটি একটি পাথরের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এর ফলে তার পেটে একটি ধারালো জিনিস বিঁধে যায়। সে ক্ষতটি সারিয়ে তোলে এবং এই সব কিছু সে রেকর্ডও করছিল। এই সময় সে তার ডায়েরিটি খুঁজে পায়, যেখানে সে সবকিছু লিখে রাখত। সেটি পড়ে সে বুঝতে পারে যে তার বাবা যা বলেছিলেন তা একদমই ঠিক। প্রকৃতি অবশ্যই আমাদের কোনো বার্তা দিতে চায়। কিছুক্ষণ বসার পর সে ঘুমাতে যায়, কিন্তু গভীর রাতে হেনরি তার ক্ষতটি দেখে বুঝতে পারে যে তার অবস্থা খুব খারাপ হতে চলেছে। সে তাকে তুলে বলে যে সে অ্যান্টিবায়োটিক আনতে বাইরে যাচ্ছে, কিন্তু এলিনা মানা করে, কারণ রাত অনেক হয়েছে এবং এই পরিস্থিতিতে বাইরে যাওয়া বিপদ থেকে কম নয়। সে বলে যে সে সকালে ওষুধ নিয়ে আসবে, কিন্তু হেনরি তাকে ঘুমিয়ে থাকতে দেখে একাই বাইরে যায়, কারণ সে সকাল পর্যন্ত এমন থাকলে তার ক্ষত আরো খারাপ হয়ে যাবে। হেনরি এর আগে কখনো এত রাতে একা বাইরে যায়নি।
কিন্তু আজ সে সাহস করে সেই অ্যান্টিবায়োটিক আনতে বেরিয়ে পড়ে। ফিরে এসে সে সেই অ্যান্টিবায়োটিক এলিনাকে লাগিয়ে দেয়। সকালে এলিনা দেখে যে তার ক্ষত অনেকটাই ভালো হয়ে গেছে। তাকে এই অবস্থায় দেখে হেনরি দৌড়ে আসে এবং তাকে জড়িয়ে ধরে, কারণ সেই তার শেষ আশা। আর কে আছে তার এখানে। এবার রাতে এলিনা আবার রেকর্ডিং শুরু করে। সময় যত পার হচ্ছে হেনরির তার মাকে খুব মনে পড়ছে। সে তাকে সব জায়গায় খুঁজে বেড়ায় এবং সেই ট্রাক্টরের কাছেও যায় যা সে ঠিক করার চেষ্টা করত। একদিন সকালে সে ঘুম থেকে উঠে দেখে এলিনা সেখানে নেই। তার বেডশিটে রক্ত লেগে আছে, যা দেখে সে ভয় পেয়ে যায় এবং চারদিকে তাকে খুঁজতে শুরু করে। হেনরির মনে হয় যে সে কোনো সমস্যায় পড়েছে, কিন্তু যখন সে তাকে দেখতে পায় তখন সে তাকে জিজ্ঞেস করে, কি হয়েছে, তুমি ঠিক আছো তো? এলিনা তাকে বলে, হ্যাঁ, আমার কিছু হয়নি। তখন হেনরি তাকে রক্তের ব্যাপারে জিজ্ঞেস করলে সে তাকে সব বুঝিয়ে বলে যে তার পিরিয়ড হয়েছে, যা প্রতিটি মেয়েরই হয় এবং এটা ভালো কিছু, খারাপ কিছু নয়। হেনরিও তখন বিষয়টি বুঝতে পারে। এরপর তারা দুজন সেখানে পানি নিয়ে খেলা শুরু করে। একদিন এলিনা দেখে যে হেনরি বাইরে একটি বন্দুক চালাচ্ছে, যা দেখে সে সাথে সাথেই তাকে এমন করতে বারণ করে। কিন্তু হেনরি বলে যে সে তার সুরক্ষার জন্য এটি শিখছে, কারণ সে এখন এই বাড়ির একমাত্র পুরুষ। এই বলে সে সেখান থেকে চলে যায়। এভাবে সময় যেতে থাকে। এলিনা তার বাবার শেখানো বেঁচে থাকার কৌশল ব্যবহার করে নিজেদের জন্য চাষবাসও শুরু করেছিল, যা এখন হেনরি সামলায়। এলিনা সবকিছু সামলায় এবং কবে যে বছরের পর বছর কেটে যায় তারা টেরই পায় না। হেনরি এখন বড় হয়ে গেছে। তাকে দেখে এলিনার প্রতি আকর্ষণ তৈরি হয়। একই জিনিস হেনরির সাথেও ছিল, কিন্তু সে এর অর্থ জানতো না। যখনই সে এলিনার কাছে যেত সে তাকে দূরে সরিয়ে দিত। এভাবে বেশ কিছুদিন চলতে থাকে, কিন্তু ধীরে ধীরে এলিনাও তার কাছে যাওয়ার বাহানা খুঁজতে শুরু করে। তারা দুজন সব কাজ একসাথে করত। এমনই একদিন খাবার বানানোর সময় হেনরি তাকে চুমু দেয় এবং সেখান থেকে চলে যায়। এলিনা কিছুই বলে না, শুধু হাসতে থাকে। সেই রাতে একটি প্রচন্ড ঝড় আসে, যার কারণে তাদের পুরনো ফার্ম এবং বাগান নষ্ট হয়ে যায়। তারা এটিকে ঠিক করার অনেক চেষ্টা করে, কিন্তু পারে না। তখন এলিনা তাকে বোঝায় যে চিন্তা নেই, কাল আমরা বার্সেলোনা সিটির সেন্টারের জন্য বেরিয়ে পড়ব, হয়তো সেখানে আমরা কাউকে খুঁজে পাবো। সকালে হেনরি সেই ট্রাক্টরের কাছে যায় যা সে ছোটবেলা থেকে ঠিক করার জন্য চেষ্টা করেছিল, এবং আজ সেটি পুরোপুরি ঠিক হয়ে গেছে, যা দেখে এলিনা খুব খুশি হয় এবং তাকে জড়িয়ে ধরে। এরপর তারা দুজন তাতে চড়ে সিটির উদ্দেশ্যে বেরিয়ে পড়ে। সেখানে পৌঁছে তারা ধ্বংসলীলা কাছ থেকে দেখে। এর মাঝে এলিনা তার বাবাকে ফোন করার চেষ্টা করে, এই আশায় যে হয়তো তিনি কোথাও থাকলে হর্ন শুনে ফোনটি ধরবেন, কিন্তু এমন কিছু হয় না। তখন সে বুঝতে পারে যে তার বাবা আর নেই, কিন্তু হেনরি তাকে বোঝায় যে তার এখনই আশা হারানো উচিত নয়, হয়তো কোথাও না কোথাও তাকে পাওয়া যেতে পারে। এরপর তারা দুজন পুরো শহর ঘুরে বেড়ায় এই আশায় যে হয়তো কেউ না কেউ বেঁচে আছে, কিন্তু সেখানে কেউ ছিল না। তখন হেনরি ট্রাক্টরটিকে একটি স্টেডিয়ামে থামায়, যেখানে একসময় লিওনেল মেসি গোল করতেন, কিন্তু আজ সে নিজে সেখানে গোল করে, যা দেখে এলিনা তা রেকর্ডও করে। কিন্তু হঠাৎ তারা দুজন খুব কাছাকাছি চলে আসে, কিন্তু এলিনা আবার পিছিয়ে যায়, কারণ হয়তো তার কাছে এটা ঠিক মনে হচ্ছিল না। কিন্তু সেই রাতে যখন তারা দুজন ঘুমাতে যায় তখন তারা বেশ অস্বস্তি বোধ করে। এলিনা বড় ছিল, সে জানতো যে এই আকর্ষণ সবারই হয়, তারা এটা থেকে পালাতে পারবে না। এই বলে সে তাকে চুমু দেয় এবং তারা দুজন ঘনিষ্ঠ হয়। এরপর এলিনা বলে, হয়তো আমরা এই দশকের অ্যাডাম ও ইভ, কারণ আমরা ছাড়া এই পৃথিবীতে আর কেউ নেই। কিছুদিন পর এলিনা বুঝতে পারে যে সে প্রেগনেন্ট, তাই সে ভীষণ খুশি ছিল। তারা সমুদ্রের কিনারে একটা ঘর বানিয়ে খুশিতে জীবনযাপন করতে থাকে। কিছুদিন পর এলিনা ওখানকার লাইব্রেরিতে যায় আর প্রেগনেন্সি রিলেটেড বুকস খোঁজে, যাতে এলিনা বুঝতে পারে ডেলিভারি কিভাবে করতে হয়, কারণ তারা দুজন ছাড়া সেখানে আর কেউ ছিল না। হেনরি খুব খুশি ছিল, কারণ তারা একটি পরিবার হতে চলেছিল। কয়েক মাস পর এলিনার প্রসব বেদনা শুরু হয়। তখন সে হেনরিকে ডাকে যে তাকে প্রসব করাতে সাহায্য করতে হবে। তাদের একটি ছেলে সন্তান হয়, যার নাম রাখে অ্যাডাম। যেহেতু এটি একটি নতুন শুরু ছিল, তাই তারা এখন সম্পূর্ণ হয়, যা দেখে তার খুব ভালো লাগে। তারা তাদের পুরো সময় তাদের ছেলের সাথে কাটাতো। হেনরির জন্য এটি একটি নতুন অভিজ্ঞতা ছিল, তাই সে খুব খুশি ছিল। একদিন এলিনা যখন অ্যাডামের সাথে বাইরে বসেছিল তখন সে সামনে থেকে একটি নৌকা আসতে দেখে, যা দেখে সে চিৎকার করে, কিন্তু হেনরি তাকে এমন করতে বারণ করে, কারণ এখন তাদের কারো দরকার নেই, তারা এখন সম্পূর্ণ। কিন্তু এলিনার ধারণা ছিল যে হয়তো সে তার বাবা হবে, তাই সে তাকে তাদের কাছে ডাকে। আসলে সেই লোকটি ছিল সার্জি, যে একটি দ্বীপে থাকতো এবং প্রতি সপ্তাহে চক্কর দিত এই আশায় যে হয়তো সে কোনো মানুষকে খুঁজে পাবে। তারা দুজন তাকে খাবার খাওয়ায়, যার জন্য সার্জি তাদের খুব প্রশংসা করে। এরপর কিছুক্ষণ পর সে যখন চলে যেতে চায়
তখন এলিনা তাকে এখানেই থেকে যেতে বলে, কারণ এখানে সবকিছু আছে। কিন্তু এটা শুনে হেনরির মন খারাপ হয়ে যায়, কারণ এলিনার আশেপাশে সে অন্য কাউকে দেখতে চায় না, যেটা সার্জিও বুঝতে পারে। এবং সে চলে যাওয়ার আগে ইচ্ছা পোষণ করে তাদের একবার বুকে জড়িয়ে নেওয়ার, কারণ সে অনেকদিন হয়ে গেছে কাউকে বুকে জড়াইতে পারেনি। যেটা যখন সে বুকে জড়িয়ে নেয় তখন সে ফুপিয়ে ফুপিয়ে কাঁদে, যেটা দেখে হেনরিরও মন গলে যায় এবং সে তাকে এখানেই থেকে যেতে বলে। এরপর সার্জি হেনরিকে অনেক কিছু শিখায়, কিভাবে এখানে নিজেকে বাঁচিয়ে রাখতে হয়, কিভাবে আগুন জ্বালাতে হয়, কিভাবে নিজেদের জন্য বীজ তৈরি করতে হয়। কিন্তু একদিন সে তাকে এলিনার দিকে নজর রাখতে দেখে এবং সাথে সাথেই বলে যে তার এখন আর এখান থেকে চলে যাওয়া উচিত। সার্জিরও খারাপ লাগে, তাই সে রাজি হয়ে যায়। কিন্তু সে এই উপকার শোধ করতে চায়, তাই সে তাদের দুজনকে তার নৌকায় আসার আমন্ত্রণ জানায়, কারণ তারা তার অনেক যত্ন নিয়েছে। এলিনা রাজি হয়ে যায়, যার কারণে হেনরিকেও যেতে হয়। তারা দুজন তার নৌকায় রাত কাটায়, যেখানে তারা সিনেমাও দেখে এবং ঘুমিয়ে পড়ে। সকালে যখন হেনরির চোখ খোলে তখন সে লক্ষ্য করে যে তারা উপকূল থেকে অনেক দূরে চলে এসেছে, তাই সে সাথে সাথে এলিনাকে জাগায়। কিন্তু তখনই পেছন থেকে সার্জি এসে তাকে আক্রমণ করে, যার ফলে সে পানিতে পড়ে যায়। কিন্তু তখনই সে সার্জিকেও পানিতে ধাক্কা মেরে ফেলে দেয় এবং তারপর নৌকা নিয়ে চলে যায়। তারা দুজন তীরে ফিরে আসে, কিন্তু তাদের ছেলে এখনও সেই নৌকাতেই আছে। এখন এই কথা ভেবে হেনরির খুব রাগ হয়, কারণ এইসব এলেনার জন্য হয়েছে। সে তার নৌকায় যেতে মানা করেছিল, কিন্তু তার ভেতরেই এক অকেজ মানবতা জেগে উঠল। তখন এলেনা তার কাছে ক্ষমা চায় এবং বলে যে সে জানে সে কোন দ্বীপে গেছে, সে মানচিত্রে দেখেছে, আমাদের সেখানে যাওয়া উচিত। তাদের কাছে নৌকা ছিল না, কিন্তু হেনরি জানত যে নৌকা কোথায় পাওয়া যাবে। সে সেখানে যায় এবং সেই নষ্ট নৌকাটি ঠিক করে, যা কয়েক দিনের মধ্যে ঠিক হয়ে যায়। এরপর তারা দুজন তাতে চড়ে সেই দ্বীপে পৌঁছে যায়, যেখানে তারা কিছু বাড়িও দেখতে পায়। কিছু দূর যাওয়ার পর তারা সার্জিকে দেখতে পায়। এলিনা তাকে গুলি করতে বলে, কিন্তু হেনরি তা করে না, কারণ এমন করলে সে টের পেয়ে যাবে। তাই সে তাকে বলে, তুমি গিয়ে অ্যাডামকে নিয়ে এসো, আমি একে এখানে দেখছি। সে তাই করে। লুকিয়ে লুকিয়ে সে অ্যাডামের কাছে পৌঁছে যায়, কিন্তু তার কপাল খারাপ ছিল। সে তার সাথে দেখা করার আগেই সার্জির হাতে ধরা পড়ে যায়, আর এরপর সে তাকে টোপ বানিয়ে হেনরিকেও ধরে ফেলে। এরপর সে তাদের দুজনকেই সেই জালে বেঁধে ফেলে এবং বলে, আমি তোমাদের কোনো ক্ষতি করব না, আমরা সবাই শান্তিতে থাকতে পারতাম, পরিবার বাড়াতে পারতাম, কিন্তু তোমরা আমার সাথে ঠিক করনি। তখন এলিনা তাকে বলে যে সে তার সব কথা মানতে রাজি আছে, তুমি আমাদের সাথে থাকতে পারো, আমি হেনরির পক্ষ থেকে ক্ষমা চাইছি, সব কিছু করতে রাজি আছি, শুধু অ্যাডামকে ছেড়ে দাও। কিছুক্ষণ চিন্তা করার পর সে তাকে অ্যাডামের কাছে নিয়ে যায় এবং বলে যে আজ থেকে তুমি আমার বউ। তারপর সে হেনরির কাছে যায়, কিন্তু তখনই পেছন থেকে এলিনা অ্যাডামকে নিয়ে পালিয়ে যায়। কিন্তু সে তাদের পেছনে ছোটে না, কারণ সে জানতো যে যদি হেনরিকে আঘাত করে তবে সে অবশ্যই তার কাছে ফিরে আসবে। ঠিক তাই হয়, এলিনা তার কাছে এসে ক্ষমা চায়, কিন্তু এখন সার্জি খেপে গেছে। সে তার পায়ে গুলি করে এবং বলে, তুমি আমাকে ধোঁকা দিয়েছ। পেছনে আমরা হেনরিকে দেখি যে তার দড়িগুলো খোলার চেষ্টা করছিল। ঠিক তখনই সার্জি এখন এলিনাকে পুরো শেষ করতে যাচ্ছিল, কিন্তু তখনই পেছন থেকে হেনরি এসে তাকে মারে এবং তারপর তাদের দুজনের মধ্যে লড়াই শুরু হয়ে যায়। খুব ভয়ঙ্কর লড়াই হয়। এর মধ্যে একটি গুলিও চলে, যা হেনরির বুকে লাগে, কিন্তু সে পড়ার আগে একটি ছুরি দিয়ে সার্জির উপর গভীর আঘাত করে, যার ফলে সে সেখানেই মারা যায়। কিন্তু এখানে হেনরিকে পড়ে যেতে দেখে সে কাঁদতে শুরু করে, কারণ সে যদি মারা যায় তবে তারা কিভাবে বাঁচবে। কিন্তু হয়তো উপরওয়ালার এটাই মঞ্জুর ছিল। হেনরি তার শেষ নিঃশ্বাস ত্যাগ করে, আর তার সাথে এলিনাও পুরোপুরি ভেঙে পড়ে। কিন্তু এখন তাকে এই সত্য মেনে নিতে হবে এবং তার ছেলের জন্য বাঁচতে হবে। কিছু বছর পর তার ছেলে অ্যাডাম বড় হয়ে যায়। সেও আর বাবার মতো ফুটবল খেলে, যা দেখে এলিনা তাকে হেনরির ভিডিও দেখায়, তাকে তাদের সাথেই বাঁচতে হবে। আর এর সাথেই এই গল্প এখানে শেষ হয়ে যায়। তাই বলা হয় যে কারো উপর এত সহজে ভরসা করা উচিত নয়। কেমন লাগলো গল্পটি অবশ্যই মন্তব্য করে জানাবেন।